প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত বাকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মুকসিমুল আহসান এবং আমাদের সঙ্গে আজকে দুজন অতিথি রয়েছে। শুরুতেই আমরা তাদের সঙ্গে পরিচিত হব। আমার ঠিক একেবারে ডানে রয়েছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং তারপর রয়েছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, রাজনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এর আজকের আয়োজনে। এবং সেই সঙ্গে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা দুজন আলোচকের সঙ্গে যেমন আলোচনা করব, তাদের কাছে বিভিন্ন বিষয়ে জানতে চাবো এবং সেই সাথে আপনাদেরও যদি কোনো মতামত থাকে, কোনো বক্তব্য থাকে, কোনো জানার কিছু থাকে, সেই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। কারণ আমাদের এই অনুষ্ঠানটি টেলিভিশনের বাইরেও ফেসবুক চ্যানেল 24-এর ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমি প্রথমেই আসাদুজ্জামান রিপন আপনার কাছে জানতে চাই যে কি অবস্থা আসলে খালেদা জিয়ার, সেটার আগে আমরা একটু আমাদের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আমাদের একজন সহকর্মী আছেন আশরাফুল আলম আকাশ, আমরা শুরুতেই একটু আশরাফুল আলম আকাশের কাছে সংক্ষেপে শুনে আসতে চাই যে এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার শরীরের সবশেষ অবস্থা। আকাশ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনার কাছে জানতে চাবো যে এভারকেয়ারে কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা খবর পাচ্ছিলাম, যেটি আমরা জানিয়েছিও, যে মেডিকেল বোর্ডের বিশেষজ্ঞ সভা হয়েছে। তার আগে আমরা জানি যে চীনের প্রতিনিধি দলও কিছুক্ষণ আগে ঢুকেছে। সব মিলিয়ে মেডিকেল বোর্ডের বক্তব্য কিছু জানতে পেরেছেন বা খালেদা জিয়ার সবশেষ অবস্থা কী? অপু, আমি যদি আপনাকে বলে রাখি, রাত 10টার কিছুক্ষণ পর কিন্তু চীনের যে 4জন বিশেষজ্ঞ প্রতিনিধি দল, তারা কিন্তু এভারকেয়ার হাসপাতালে এসে পৌঁছান। আসার পরপরই কিন্তু যুক্তরাজ্য, চীন, এছাড়া বাংলাদেশের যে চিকিৎসকরা ছিলেন, সবাই মিলে কিন্তু যে বোর্ড, সে বোর্ডের সাথে সার্বিক বিষয় নিয়ে কিন্তু আলাপ আলোচনা করছেন, বৈঠকে বসেছেন তারা। এখন পর্যন্ত আমাদের সর্বশেষ তথ্য অনুযায়ী এখনও বৈঠকটি চলমান রয়েছে, যেখানে মূলত বেগম খালেদা জিয়ার শারীরিক বর্তমান যে অবস্থা, সে অবস্থায় আসলে তার চিকিৎসা বাংলাদেশে কতটুকু সম্ভব, এছাড়া দেশের বাইরে নিয়ে যাওয়া এখন আসলে সম্ভব কিনা, সেই বিষয়ের খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু দেখা হচ্ছে। আর চীন থেকে যারা এসেছে তাদের কথা যদি বলে রাখি, তারা মূলত এয়ার অ্যাম্বুলেন্স বিশেষজ্ঞ। এই বিশেষজ্ঞ টিমটি আসলে যে এয়ার অ্যাম্বুলেন্স, তাদের ওই বিষয়গুলো নিয়ে কাজ করে, এতটুকু আমরা জানতে পেরেছি। এখন আসলে দেখার বিষয় আজকে যে বৈঠকটি হচ্ছে, বৈঠকের পরে মূলত পরবর্তী কোনো আপডেট তারা দিচ্ছেন কিনা। এর আগে আমরা দেখেছিলাম যুক্তরাজ্যের যে বিশেষজ্ঞ দল, তারা কিন্তু সকাল থেকেই কিন্তু এভারকেয়ার হাসপাতালে ছিলেন। তারা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা যে কার্যক্রম, সেগুলো করেছেন। এখন আসলে সিদ্ধান্তের বিষয়, কারণ তারেক রহমানের আসার যে বিষয়টি, সেটিও কিন্তু নির্ভর করছে এই বিশেষজ্ঞ দলের যে সিদ্ধান্ত আসবে সেটির উপরে। বিএনপির পক্ষ থেকেও জানানো হয়েছিল যে তারেক রহমান দেশে ফিরবেন কি ফিরবেন না, সেটি যদি খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়া সম্ভব হয়, সেক্ষেত্রে তিনি বিদেশেই থাকবেন। আর যদি তাকে দেশে রাখতে হয়, সেক্ষেত্রে উনি অত দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরবেন। এই তথ্যগুলো কিন্তু আমাদের কাছে আরেকটি বিষয় একটু আমরা অপেক্ষা করছি আসলে যে বৈঠকটি ভেতরে অনুষ্ঠিত হচ্ছে, সে বৈঠকের পরে আসলে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে কিছু আসে কিনা। আকাশ, আরেকটি বিষয় একটু আমাদেরকে একটু জানার চেষ্টা করবো আপনার মাধ্যমে, সেটি হচ্ছে যে আমরা গতকাল আনুষ্ঠানিকভাবে ডক্টর AZM জাহিদ, তিনি মেডিকেল বোর্ডের সদস্য, বিএনপির প্রতিনিধি বা মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে তিনি গতকাল দুপুরে একটি ব্রিফিং করেছে এবং তারপর থেকে আমরা এখন পর্যন্ত আর অফিসিয়াল কোনো ব্রিফিং পাইনি। এবং সেখানে আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে উনি চিকিৎসা গ্রহণ করছেন। এর আগে আমরা জানতে পেরেছিলাম যে চিকিৎসা নিচ্ছেন না বা এরকম একটি কথা শোনা যাচ্ছিল, রেসপন্স ঠিক মতো করছেন কিনা। পরবর্তীতে গতকালকে জানা গেল যে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বা নিতে পারছেন, মেডিকেলের ভাষায় যেটি বলে। তো এখন আপনারা তারপর থেকে এখন পর্যন্ত যে সংবাদগুলো পাচ্ছেন, সেইগুলো কিভাবে পাচ্ছেন? আমরা যদি বলে রাখি, আসলে এখানে অফিসিয়ালভাবে কিন্তু কোনো, যেটা আপনি বলছিলেন বিএনপির তরফ থেকে অথবা চিকিৎসকদের তরফ থেকে কিন্তু কিছু জানানো হচ্ছে না। তবে এখানে আমরা যারা মিডিয়া কর্মীরা আছি, যারা ভেতরে যাচ্ছেন, বিএনপির নেতাকর্মীরা, বিভিন্ন দলীয় প্রধানরা যারা যাচ্ছেন, তারা আসার পরে কিন্তু তারা সেখানে চিকিৎসকদের সাথে কথা বলছেন, তারা বেশ কিছু জিনিস জানার চেষ্টা করছেন। এছাড়া যারা বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক ব্যবস্থাপনার মধ্যে আছেন, তারাও যখন বাইরে আসছেন, তাদের থেকে আমরা যে তথ্যগুলো পাচ্ছি, বিশ্বাসযোগ্য তথ্য থেকে এতটুকু পর্যন্ত বলা যায় যে তিনি এখন পর্যন্ত চিকিৎসা গ্রহণ করছেন। তবে তার অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে। যে সংকটাপন্ন অবস্থায় ছিলেন তিনি এখনও সেই অবস্থায় আছেন, এতটুকু কিন্তু আমরা জানতে পেরেছি। তবে অফিসিয়ালভাবে যে ব্রিফিং, সেটি এখন পর্যন্ত হয়নি, যেহেতু আজকে চীন এবং যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ দল এসে একটি সিদ্ধান্তে আসার কথা। সেই সিদ্ধান্তটি যদি আমাদেরকে রাতের মধ্যে জানায়, তাহলে হয়তো সেটি আমরা পরবর্তীতে আপনাকে জানাতে পারবো। অনেক ধন্যবাদ আশরাফুল আলম আকাশ, আপনি সেখানে থাকবেন, সংবাদ সংগ্রহ করবেন। আমরা পরে
পরবর্তীতে প্রয়োজনে আবার আপনার সাথে যুক্ত হব। আসাদুজ্জামান রিপন ভাই, আপনার কাছে একটি প্রশ্ন একটু সংক্ষেপেই করতে চাই। প্রশ্নটা হচ্ছে এরকম যে খালেদা জিয়ার শারীরিক এখন যে অবস্থা সেটি তো আপনি শুনলেনই, যে একেবারে স্পষ্টভাবে কোনো কিছুই বলা সম্ভব না। তবে আবার আমরা যতটুকু জানি এয়ার অ্যাম্বুলেন্স রেডি বা অনেক কিছু আছে, আবার তারেক রহমানের আসার কথাও শুনছি। এখন সব বিষয়ে একটু বিএনপির পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে এক ধরনের মতামত পাচ্ছি না। দুদিন আগে আমরা শুনেছি যে স্থায়ী কমিটির বৈঠক হয়েছে, সেখানে কেউ বলেছে যে তারেক রহমান ফিরবে বেরিয়ে এসে, আবার পরে শুনেছি যে এটি তাদের ব্যাপার, স্থায়ী কমিটির মিটিংয়েও এটি নিয়ে আলোচনা হয়নি। আসলে কি অবস্থা একটু? ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে যে আমি স্থায়ী কমিটির সদস্য নই, সুতরাং স্থায়ী কমিটির আলোচনা সম্পর্কে আমি অবগতও নই। এটি কি খুব গোপন থাকে? আর যেটা যেটা প্রকাশ করার দরকার, যতটুকু প্রকাশ করা দরকার, নিশ্চয়ই সেটা মানে পরবর্তীতে পার্টির মহাসচিব তো ব্রিফ করেই থাকেন। গোপন থাকবে কেন? এটা গোপন সংগঠন, এটা তো একটা প্রকাশ্য সংগঠন। আর আমাদের নীতিমালা খুবই, আমরা মানে স্বচ্ছতায় বিশ্বাস করি, আমরা বিষয়গুলো স্বচ্ছ রাখিও। তো যাই হোক, যেটা আপনি বলছিলেন, আপনার প্রতিবেদক ওখান থেকে দাঁড়িয়ে যে তথ্যটি দিয়েছেন, এটা ভেরি মাচ ঠিকই বলেছেন। ধরুন, ম্যাডামের চিকিৎসার যে ব্যাপারটি, সেটা উনি ট্রিটমেন্টে রিসিভ করছেন, অর্থাৎ তিনি রেসপন্স করছেন। এক্স্যাক্টলি। মেডিকেল টার্মে বলা হয় যে পেশেন্ট তার ট্রিটমেন্টটা রিসিভ করছেন, তার মানে রেসপন্স করছেন। রেসপন্স করা মানে হচ্ছে তিনি ভালোর দিকে। যখন রেসপন্স করেন, আপনি ডোজ অ্যাডমিনিস্টার করছেন, চিকিৎসা দিচ্ছেন, কিন্তু রেসপন্স হচ্ছে না, সেটাকে বলা যাবে যে না, এটা মানে ইতিবাচক না, মানে ভালো কিছু বলার মতো না। কিন্তু যেহেতু আমাদের অ্যাসাইন যিনি মানে মুখপাত্র, ম্যাডামের চিকিৎসা সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন, প্রফেসর AZM জাহিদ হোসেন, তিনি কিন্তু আপনাদের মিডিয়াকে জানিয়েছেন। জি। এবং তার ভাষ্য মতে, যেহেতু বিএনপি চেয়ারপারসন আপনার রেসপন্স করছেন, তার মানে আমি বলতে চাই যে এটা এ কাইন্ড অফ আপনার মানে ক্রিটিক্যাল কন্ডিশনের চেয়ে একটু ভালো। নিঃসন্দেহে এটা একটা ভালো দিক। এত কোটি কোটি মানুষের প্রার্থনার যেটা মানে পাওয়ার অফ দ্য প্রেয়ার্স, প্রার্থনার যে একটি শক্তি, এটা কিন্তু বিশাল। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন, তোমরা আমার কাছে প্রার্থনা করো, সাহায্য কামনা করো। তো তিনি যদি প্রার্থনা এবং সাহায্য কামনার বিপরীতে যদি তিনি দয়া পরবশ না হতেন, নিশ্চয়ই তিনি তার বান্দাদেরকে বলতেন না যে তোমরা সাহায্য প্রার্থনা করো, তাই না? তো দোয়া, মোনাজাত, যেটা বলি মানুষের প্রার্থনা, যেই ভাষায় আপনি বলুন এখন, এটা একটা মানে প্রচণ্ড ধরনের, এটার একটা শক্তি আছে। যে আমরা কয়েকদিন আগেই তো আমরা জানতে পারলাম যে তিনি খুব ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে আছেন, অত্যন্ত উৎকণ্ঠার মধ্যে, জাতি উৎকণ্ঠার মধ্যে চলে গেল, উদ্বেগের মধ্যে চলে গেল। উৎকণ্ঠা উদ্বেগের কোনো মানে কমতি নেই বটে, কিন্তু আশার বাতিও কিন্তু জ্বলছে। আচ্ছা রিপন ভাই, আরেকটা ব্যাপার একটু আপনি আমাকে বলবেন যে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি বলেছেন তিনি কবে ফিরবেন মানে তারেক রহমান সম্পর্কে, সেটা তার এবং তার পরিবারের বিষয়। মানে তারেক রহমানকে কি তার এবং তার পরিবারের ভিতরে সীমাবদ্ধের বিষয়, নাকি এটি নিয়ে জাতির জানার আগ্রহ বা একটা প্রশ্ন থেকে যায়? না, দুটোই। আমি মানে কোনোটাই মানে ভুল বলবো না। যখন কেউ পাবলিক ফিগার হয়, সে পাবলিক ফিগার সম্পর্কিত মানুষের উৎসাহ থাকবে, উচ্ছ্বাস থাকবে, আগ্রহ থাকবে, ন্যাচারালি। আবার অ্যাট দ্য সেম টাইম আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব যেটা বলেছেন, তার পর্যবেক্ষণ বা তার বক্তব্যটাও আপনি মানে ভুল বলতে পারেন না। আমি শুধুমাত্র এখানে একটা ইন বিটুইন আমি একটা ব্যাখ্যা দিতে চাই, আমি বলছিও। যেমন ধরুন, আমাদের পার্টির মধ্যে একটা সিদ্ধান্ত আছে, তার পরিবারের মধ্যেও সিদ্ধান্ত আছে, যদি ম্যাডাম যদি আরও কুইক রেসপন্স করেন। মিন হোয়াইল আপনি দেখেছেন একটা মাল্টিন্যাশনাল মেডিকেল টিম কিন্তু অলরেডি কাজ করছেন। আপনি ব্রিটিশ ডক্টরদের কথা বললেন, আপনি চাইনিজ ডক্টরদের কথা বললেন। এখানে আপনার এয়ার অ্যাম্বুলেন্স হ্যান্ডেল করার, অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্সের ওখানকার যে আপনার অ্যাম্বুলেটরি সার্ভিসেস থাকে, সেটায় যারা মানে দক্ষ থাকেন। যেমন আপনি দেখবেন আমাদের দেশে তো সে ব্যবস্থা থাকে না। উন্নত দেশগুলোতে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের জরুরি জায়গায় যদি আপনি, আমাদের এখানে বলতে 999 বলেন, এখানে জি 999, বিদেশেও 911। তো ওখানে যদি আপনি ফোন করেন, ফোন করার পরে যে আপনার যে অ্যাম্বুলেন্সটা আসবে, সেই অ্যাম্বুলেন্স শুধু একজন ড্রাইভার চালাবে না, ওই ড্রাইভারটার মধ্যে একজন
মানে ড্রাইভ অ্যাম্বুলেন্সটা ইকুইপ থাকে, অ্যাট দ্য সেম টাইম ওখানে একজন প্যারামেডিকও থাকেন। তো এয়ার অ্যাম্বুলেন্সের মধ্যেও আপনার ওই ধরনের আপনার এফিশিয়েন্ট ডক্টর থাকেন যারা ওখানে জরুরি যে পেশেন্টগুলো থাকেন, ক্রিটিক্যাল পেশেন্ট থাকেন, তাদেরকে হসপিটাল পর্যন্ত পৌঁছানোর জন্য যে প্যালিয়েটিভ ট্রিটমেন্টটা, প্যালিয়েটিভ কেয়ারটা দরকার, সেটা কিন্তু তারা করে থাকেন। আচ্ছা, তার মানে সমস্ত প্রস্তুতি কিন্তু আছে। একটা প্যালিয়েটিভ কেয়ার ডিউরিং আপনার মানে এয়ার অ্যাম্বুলেন্সে ট্রাভেল করার জন্য সেটার একটা সাপোর্ট আছে। তারপর আপনার বিশেষজ্ঞ ডাক্তার আছেন। আমাদের দেশের ডাক্তারদের সামর্থ্য এবং তাদের জ্ঞান নিয়ে আমার মোটেও মানে অনাস্থা নেই, রাদার আমার যথেষ্ট ভালো আস্থা আছে। আমি যেটা বলতে চাই যে এখন বিদেশি আপনার অভিজ্ঞ চিকিৎসকরা আমাদের দেশের যারা বিশেষজ্ঞ অভিজ্ঞ চিকিৎসক আছেন, তাদের ফাইন্ডিংস, তাদের ট্রিটমেন্ট, তাদের প্রসিডিউর, তাদের অবজারভেশন সমস্ত কিছুই কিন্তু এখন বিদেশি ডাক্তাররা তারা টোটাল পেপারস, টোটাল এক্সামিনেশন রিপোর্টস, মানে ম্যাডামের তো অনেকগুলো প্রতিনিয়ত তার রক্ত পরীক্ষা থেকে শুরু করে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, তো সেই পেপারসগুলো তারা রিভিউ করছেন। এটা ঠিক যেটা আপনার রিপোর্টার এটা কলোকালি তারা বলছেন যে মিটিংয়ে বসেছেন, সভায় বসেছেন, বৈঠকে বসেছেন। ইনফ্যাক্ট ইট ইজ নট এ বৈঠক, ইট ইজ নট এ মিটিং, এটা বেসিক্যালি এন্টার পেপারস, ডকুমেন্টস লোকাল ডাক্তারদের কাছ থেকে নিয়ে রিভিউ করছেন তারা এইটার পরিপ্রেক্ষিতে তারা তাদের অপিনিয়ন দিচ্ছেন, অপিনিয়ন শেয়ার করছেন। আমরা একটু রাজ্জাকি ভাইয়ের কাছ থেকে আসি, তারপরে আপনার কাছে আবার আসবো। রাজ্জাকি ভাই, যে প্রশ্নটি আমি রিপন ভাইকেও করছিলাম, আপনাকে একটু কাছাকাছি করেই বলি যে মানুষরা কি আসলে অতি আগ্রহ দেখাচ্ছে বিষয়টি নিয়ে? যে তারেক রহমান একটি ফেসবুক পোস্ট আসলো, তারপরে সেটি নিয়ে যখন তিনি বললেন যে বিষয়টি এখন তার একক নিয়ন্ত্রণাধীন নয়, তারপরে সেটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা, কবে আসছেন কিনা, পরে আবার দলের পক্ষ থেকে জানানো হলে আসছেন, এগুলো নিয়ে কি কোনো ধোঁয়াশা থেকে যাচ্ছে নাকি মানুষ বেশি আলোচনা করছে? ধন্যবাদ আপনাকে এবং আমার বড় ভাই রিপন ভাই আর আপনার এই চ্যানেল 24-এর দর্শক শ্রোতা। বিষয়টা হচ্ছে যে তারেক জিয়া রাজ্জাকি না, আর বেগম খালেদা জিয়া রাজ্জাকির মা না। অর্থাৎ এরা দুইজন মানুষ, কোনো সিম্পল মানুষ না, একদমই না। বেগম খালেদা জিয়ার প্রেজেন্স এবং অ্যাবসেন্স একটা বিশাল পার্থক্য বহন করে। উনি বেঁচে থাকলে একরকম, উনি মরে গেলে আর এক রকম। মানুষ সবাই মরবে, সেটা ভিন্ন কথা, কিন্তু উনি যে অবস্থাটায় আছেন, ওনার বিষয়টা নিয়ে যখন আমরা ক্লিয়ার কিছু জানতে পারতেছি না, তার মানে এটাই ফ্যাক্টর যে ওনার মৃত্যুর সংবাদে, ফিরে আসার সংবাদে তো ভালো হবে সেটা আমরা জানি, মৃত্যুর সংবাদে কি হয় পরিস্থিতি, সেটা অবশ্যই ভাববার বিষয়। আর ভেরি সিম্পল, যেটা একটু আগে বললেন আপনার প্রতিবেদক, যে চীন থেকে একটা টিম আসছে, এয়ার অ্যাম্বুলেন্স বিশেষজ্ঞ, এবং তাদের রিপোর্টের ভিত্তিতে তারেক জিয়ার আসা না আসা অনেকটা ডিপেন্ড করে। বলতে চাইছেন যেটা, যে ওরা যদি ক্লিয়ারেন্স দেয় যে না নেওয়া যেতে পারে, তাহলে সে ওখানে অপেক্ষা করবে। কিন্তু প্রশ্নটা আপনাকে তার আগে ভাবতে হবে ডেথটা কি। ডেথ ইজ এ কমান্ড অফ অলমাইটি। এই কমান্ডটা যখন আসবে তখন আপনার মৃত্যু। এনে ডাক্তার যত চিকিৎসা করুক, ওই কমান্ডটা না আসা পর্যন্ত শি উইল সার্ভাইভ। আরও সিম্পল লজিক যদি আসেন, ডেথ ইজ নাথিং বাট সেপারেশন অফ বডি অ্যান্ড সোল। এখন আমি এরকম ঘটনাও পাইছি যে আপনি সিঙ্গাপুর বা ব্যাংককে গেছে চেক আপ করাইতে, সকালবেলা চেক আপের রিপোর্ট দিলে এভরিথিং ইজ ওকে, বিকেলবেলা ফ্লাইটে এসে ইমিগ্রেশন ক্রস করার পর হি ওয়াজ ওয়েটিং ফর বোর্ডিং, এবং ওইখানেই হার্ট অ্যাটাক করে মারা গেছে। তার মানে আপনি যদি বিষয়টাকে সিরিয়াসলি দেখেন, তাইলে এই ইস্যুতে যদি তারেক জিয়া সাহেবের আসার বিষয়ে সম্পৃক্ত থাকে, তার চলে আসা উচিত ছিল। এইটাই যৌক্তিক। চায়না কালকে রিপোর্ট দিল, চাইনিজ ডাক্তার, হি ইজ ওকে, যে চলে যান, আপনি বিদেশে যেতে পারবেন, ফর এক্সাম্পল, তর্কের খাতিরে বলছি, তারপরে তার পলকে মৃত্যু হয়ে যেতে পারে। কিন্তু এই সমস্ত আনসার্টেন জিনিস উপরে কারো ডিপেন্ড করতে হয় না, এটা তার স্বাভাবিকভাবে আসা উচিত। কিন্তু কেন সে আসবেন, উনি পরিষ্কার করে দিয়েছেন কয়েক একটা স্টেটমেন্ট দিয়ে, যে আমার ফেরত আসাটা আমার একক সিদ্ধান্ত নয়, এটা একটা পার্ট। সেকেন্ড আর একটা পার্ট আছে, সেখানে সে বলছে আমি যে কেন আসতে পারছি সাথে ডিসক্লোজ করবে, সেটার জন্য সে একেবারে অবারিত সুযোগ নাই।
দুইটা ব্যাপার কিন্তু খুব মারাত্মক। এবং এটার পার্শ্ব প্রতিক্রিয়া দেখছেন, এটার পার্শ্ব প্রতিক্রিয়া হলো সরকার বলে দিচ্ছে সাথে সাথে যে সরকারের তরফ থেকে তার কোনো বাধা নাই। গত 13ই জুন সম্ভবত জুন মাসে তারেক জিয়া রহমানের সাথে দেখা হইলো আমাদের প্রফেসর ইউনূস সাহেবের। যদি সরকারের সাথে আর কোনো প্রবলেম থাকতো আমার ধারণা ওখানে ডিসক্লোজ হইতো। আচ্ছা রাজ্জাক ভাই, একটা প্রশ্ন একটু করি এখান থেকেই। একজন দর্শক একটি কমেন্ট করেছেন, সেখানে তিনি বলেছেন যে আইনি কোনো বাধাও নেই, সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে যে উনি আসতে পারেন যে কোনো সময় চাইলে, তারপরেও কেন উনি আসতে পারেন? সেটাই বলছি, সে জায়গায় আমি যাচ্ছি, তবু একটু করে জবাব তাহলে আগে দিয়ে নেই। জি প্লিজ। যেহেতু প্রশ্ন করছে একজনে, যেহেতু উনি বলছেন সিদ্ধান্তটা আমার একক নয় এবং কেন নয় সেটা বলার জন্য তার অবারিত সুযোগও নাই, তার মানে একটা শঙ্কা কোথাও আছে। এবং এক্ষেত্রে সবচেয়ে বড় রোল প্লে করার কথা তাদের বাংলাদেশে তার পক্ষে আসার ব্যাপারে, যেহেতু বাংলাদেশে এই কথাটা আসছে, তার মানে বিপদটা তার বাংলাদেশে আসলে, শঙ্কাটা তার বাংলাদেশে আসলে। সুতরাং এখানে বাংলাদেশে কারা আছে? তারেক রহমান সাহেবের জন্য বড় দুইটা স্টেক হোল্ডার হলো তার নিজের দলটা এবং সরকার, এই দুইটা হলো বড় স্টেক হোল্ডার। সুতরাং তারা দুইজনে বসে ডিসাইড করবে। সরকার তো ক্লিয়ারেন্স দিয়েই দিল যে আমার তরফ থেকে কোনো বাধা নাই, এক। দুই, আবার বলছে ট্রাভেল পাস চাইলেই আমরা তাকে দেওয়ার ব্যবস্থা করব, ক্লিয়ার। দলীয়ভাবে কিন্তু তেমন কোনো পদক্ষেপ আমি দেখি নাই, বরং দলের থেকে দায়িত্বশীল ব্যক্তি যখন স্টেটমেন্ট দেয় তারেক জিয়া দেশে আসা না আসাটা তার একক কিংবা তার পারিবারিক সিদ্ধান্ত, তাহলে আপনি তারেক জিয়াকে তো রাজ্জাকের জায়গায় ফালাই দিলেন। আমি একটা সিম্পল ম্যান, সেরকম তারেক জিয়া কে? একজন বাংলাদেশে একটা বিরল সন্তান সে, ওই হিসাবে তার বাবা ছিলেন রাষ্ট্রপতি, তার মাও ছিলেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি বলতে কি সরকার প্রধান আমি মিন করছি আলটিমেটলি। তো যার একটা সন্তান, তার বাবা রাষ্ট্রপতি ছিলেন, মা ছিলেন প্রধানমন্ত্রী, মুক্তিযোদ্ধা, ওটা তো অন্য চ্যাপ্টার আছেই। এবং সে এখন মানে যদি ইনফ্যাক্ট আপনি ধরেন বিএনপির কর্ণধার এই মুহূর্তে, এবং আপকামিং দুজন প্রধানমন্ত্রী সম্ভাব্যের একজন উনি। হ্যাঁ, উনি কাগজে কলম যতই ভারপ্রাপ্ত থাকুক, হি ইজ দ্য মেইন ম্যান। তাহলে কি তার রেসপন্সিবিলিটি নাই এই পার্টির? পাশাপাশি দিয়ে আপনি যদি ভাবেন, তাহলে খালেদা জিয়া উনি যে বিদেশে যাবেন, যদি চিকিৎসার নামে যান, ফাইনালি কার সিদ্ধান্তে যাবেন? খালেদা জিয়ার সিদ্ধান্ত, তার সাথে সরকারের সিদ্ধান্ত, দলের কোনো রেসপন্সিবিলিটি নাই। খালেদা জিয়ার পরিবারের কে আছে এখানে? কেউ তো নাই। তার পরিবার বলতে ডাইরেক্ট যেটা বোঝায় তারেক জিয়া, জি, উনি দেখভাল করছেন, উনি দেখভাল করছেন। মানে বিষয়গুলো কীরকম? এইরকম একজন নেত্রীর একজন ক্রিটিক্যাল সময়ে আপনি যদি দলের থেকে এরকম কথা আসে, তার পারিবারিক ব্যাপার, সে আসবে কি আসবে না, তার পারিবারিক সিদ্ধান্ত, তাহলে তারেক জিয়া বলল কি আর এখানে হলো কি? এখানে একটা বিশাল গ্যাপ দেখা যাচ্ছে। গ্যাপটা নিয়ে আরেকটা ছোট্ট প্রশ্ন করি, সেটা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক কথা বললেন, বেরিয়ে এসে দেখা গেল যে ওই দিন স্থায়ী কমিটির মিটিংয়ের পরে বেরিয়ে এসে আপনার যে সালাউদ্দিন আহমেদ, তিনি বললেন যে উনি ফিরবেন। এরপরে আবার দলের অন্য মানে স্থায়ী কমিটির সদস্যদের কেউ কেউ বলছেন যে এরকম কোনো আলোচনাই হয়নি। আসলে এই সমন্বয়হীনতা বা এই বক্তব্যের ভিন্নতার কারণটা কি? না, বিষয়টা তো ক্লিয়ার করে দিলেন, তারেক জিয়া সাহেব তো পরিষ্কার করে দিলেন যে একক নিয়ন্ত্রণাধীন নয়, একক নিয়ন্ত্রণাধীন নয়। এবং সে আরও যদি ডিসক্লোজ করতে, তাকে বলতে হবে যে উনি কেন আসতে পারতেছেন না, ওনার শঙ্কাটা কি, দূর করার উপায় কি, কারা কারা রেসপন্সিবিলিটি আছে কার কার, সেটা তাকে বলতে হবে। তাহলে আমরা যে শুনলাম যে উনি আসছেন, যে জানানো হলো, তাহলে এটা কি ভেক? আমি এখন পর্যন্ত কোনো সিমটম দেখি না তো। কারণ উনি যখন ওনার শঙ্কার কথা এবং প্রবলেমের কথা বললেন, তখন দল থেকে যখন বলে এটা তার পারিবারিক সিদ্ধান্ত, তার মানে কি বোঝা গেল? দ্যার ইজ এ গ্যাপ বিটুইন দ্য মানে পার্টি এবং পার্টির এই যে টপ লিডার। এবং যার জন্য বললাম জীবিত খালেদা জিয়া এবং মৃত খালেদা জিয়ার পার্থক্য কি? আপনি খালেদা জিয়া আজকে পর্যন্ত সিম্বল অফ ইউনিটি অফ বিএনপি। আমি জানি না, আল্লাহ মাফ করুক, এই মুহূর্তে এক্সপায়ার করেন উনি, তাহলে একটা বিশাল পরিবর্তন হবে বিএনপির রাজনীতিতে, নো ডাউট। দেশের রাজনীতিতে কি হবে সেটা পরের চাপটা। আচ্ছা, এই বিএনপি এবং দেশের রাজনীতি নিয়ে আমি একটু রিপন ভাইয়ের কাছ থেকে জেনে এসে আপনার কাছেও জিজ্ঞেস করব, যে বিষয়টি বলে আবু হেনা রাজ্জাকি ভাই শেষ করলেন, যে এইটা খালেদা জিয়ার সঙ্গে দেশের বিএনপির রাজনীতির অনেক কিছু সম্পর্ক আছে। আজকে এনসিপি তাদের নিবন্ধন গ্রহণ করেছে, শাপলা কলিক প্রতীক নিয়ে তারা নির্বাচন করবে এবং সেখানে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তারা অবজার্ভ করতেছে, উদ্বেগ এখনও আছে এটি বলেছে। কিন্তু সব ছাপিয়ে যে কথাটি আলোচনায় আসছে, যে বেগম খালেদা জিয়ার এরকম একটি শারীরিক অবস্থার সময় সবাই যেহেতু, সব দলের জন্য যেহেতু অনুকূল পরিবেশ হচ্ছে না, বা একজন দলের প্রধান যিনি 3টি আসনে নির্বাচনে করবেন, সেরকম একজন ব্যক্তি মুমূর্ষু অবস্থায় হাসপাতালে,
তো সেই প্রেক্ষিতে আসলে নির্বাচনের তফসিল পেছানোর একটি তারা কথা বলেছেন, এবং বিএনপি থেকেও বলা হচ্ছে যে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। আপনি একটু কীভাবে বলবেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে এনসিপি এই যে নতুন যে দলটি, এই ছেলেদের কনসার্নকে আমি ইতিবাচকভাবে দেখি। তার একটা কনসার্ন প্রকাশ করেছেন আমাদের পার্টি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার, তিনি যে একজন জাতীয় অভিভাবক তুল্য নেত্রী, সেটা তারা অকপটে তারা মানে শ্রদ্ধার সঙ্গে তারা স্মরণ করেছেন। সব ঠিক আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তিনি অসুস্থ আছেন। তিনি তার লড়াইটা কী জন্য ছিল? ফর লাস্ট 16 ইয়ার্স তার যে লড়াইটা, ফাইট, গণতন্ত্র, তার লড়াইটা কী ছিল, তার ফাইটটা কী ছিল? ফর এ জেনুইন ইলেকশন। তার লড়াইটা কী ছিল? পিপলকে এম্পাওয়ার করা এবং জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার, তাই না? এই লড়াইটাই তো তার ছিল। এবং এই লড়াইটার কথা বলতে, যে লড়াইটা করতে যেই তো তিনি আজকে শারীরিকভাবে তিনি এই অবস্থার মধ্যে পৌঁছেছেন। এবং পতিত স্বৈরাচারের প্রধান যিনি শেখ হাসিনা, তিনি আজকে তার এই স্বাস্থ্যের এই অবস্থার জন্য তো মেনলি তিনি দায়ী। কারণ সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের চিকিৎসা পাওয়ার তো রাইট আছে নাকি? অবশ্যই রাইট নাই? হ্যাঁ, মৌলিক কারাগারে যিনি বন্দী থাকেন তাকেও তো ইউ ক্যানট ডিনাই, ইউ ক্যানট ডিনাই দ্য ট্রিটমেন্ট। আপনি তার চিকিৎসাকে আপনি ডিনাই করতে পারেন না। তো যখন ওনাকে কথিত মুক্তি দেওয়া হলো কোভিডের সময়, তাই না? এবং যখন বলা হলো যে তিনি বাসাতে থাকতে পারবেন, চিকিৎসা গ্রহণ করতে পারবেন, জি, হাসপাতালে যেতে আসতে পারবেন, বাট কনফাইন থাকবেন বাসার মধ্যে। জি। তো ওনার স্বাস্থ্যর অবস্থা, ওনার রিপোর্টগুলো যখন আমরা দেখলাম, ম্যাডাম তো যখন কারাগারে গেলেন, আদালতে যখন যেতেন, প্রতিটি হাজিরার সময় আমরা তো তাকে দেখতাম, তিনি খুব সুস্থ অবস্থায় গাড়ি থেকে নামতেন, হেঁটে তিনি আদালত প্রাঙ্গণে গিয়েছেন, আদালতের শুনানিতে অংশ নিয়েছেন, কখনো কথা বলেছেন তো। আচ্ছা, তারপরে আপনার সাজানো রায়ের প্রেক্ষিতে যখন তাকে কারাদণ্ডাদেশ দেওয়া হলো, সেখানেও তিনি হেঁটেই তো গাড়িতে উঠে তিনি কারাগারে হেঁটেই গেলেন। এবং তারপরে বন্দি অবস্থায় থেকে নাজিমুদ্দিন রোডের কারাগারে থাকা অবস্থায় তিনি বার দুয়েক তিনি পিজি হাসপাতালে হেলথ চেক আপের জন্য এসেছিলেন। তখন আমার স্পষ্ট খেয়াল আছে, তখন ওখানকার সবুজ পোশাক পরিহিত হয়তো হসপিটাল গার্ড অথবা আনসার অথবা হোয়াট এভার, তারা তাকে হুইল চেয়ার অফার করেছিলেন। হ্যাঁ, তিনি সেটা রিফিউজ করেছেন। এটা তো লাইভে আমরা দেখেছি, এই তো ভিডিও ফুটেজ আমরা দেখেছি। তিনি রিফিউজ করেছেন, তিনি বলছেন যে আই ডোন্ট রিকোয়ার ইট, এটা লাগবে না। কিছুদিন পরে যখন শেখ হাসিনা যখন তাকে এই কোভিডের সময়ে কারাগার থেকে মুক্তি দেন, আমরা দেখলাম তিনি মুক্তি পেলেন বটে, অর্থাৎ নাজিমুদ্দিন রোডের কারাগার থেকে দেশের বাইরে যাওয়ার অনুমতি পেলেন নো। নাজিমুদ্দিন রোডের কারাগার থেকে মুক্তি পেয়ে যখন তিনি তার বাসায় ফিরোজাতে যখন ফিরে আসলেন, তখন কিন্তু তিনি হুইল চেয়ার বাউন্ড। একটা মানুষ সুস্থ অবস্থায় আদালতে গেলেন, কারাগারে গেলেন, কিন্তু যখন তিনি বাসায় ফিরে এলেন তখন তিনি হুইল চেয়ারে বসে তাকে আসতে হলো। এরপরে আমরা তাকে কখনোই আর দাঁড়াতে দেখিনি। এই যে তার শরীরের যে ফ্রাজালিটি, তার যে ভঙ্গুর দশা, এই যে তিনি অনেকগুলো রোগে আক্রান্ত হয়ে গেলেন, ইনক্লুডিং তার লিভার ড্যামেজ হয়ে গেল, এগুলো তো আপনার তাকে তো স্লো পয়জনিং করা হয়েছে। এটা তো আমরা বহুবার বলেছি, দাবি করেছি যে সরকার তাকে স্লো পয়জন করে তাকে মেরে ফেলতে চেয়েছে, সেটা তার উদ্দেশ্য ছিল। যখন আমরা তাকে বিদেশে চিকিৎসার জন্য যখন আমরা দাবি তুললাম, তখন সরকারের প্রধান তৎকালীন সময়ে কি উত্তরটা দিলেন? বলে তো অনেক তো বেঁচেছেন, আর কত বাঁচতে চান? 80 বছর, এরকম একটা কথা বলেছে। তো এই কথাও তার তাকে হত্যা করার জন্য যাবতীয় আয়োজন তিনি সম্পন্ন করেছিলেন, কিন্তু রাখে আল্লাহ মারে কে? আচ্ছা রিপন ভাই, আমি কথাটা শেষ করি। তিনি বেঁচে আছেন, জি, তিনি লড়াই করছেন বাঁচার জন্য, তিনি লড়াই করছেন। সারা দেশের মানুষ তার জন্য প্রার্থনারত। আমি যেটা বলছিলাম যে পাওয়ার অফ দ্য প্রেয়ার্স, এখন পর্যন্ত তিনি রেসপন্স করছেন, কথা বলছেন, কথা বলেছেন। আচ্ছা, বিদেশি চিকিৎসকরা আসছেন। আপনারা এই সমস্ত কিছু কে আপনি রাজ্জাক হিসেবে একটা কথা প্রসঙ্গে আমি বলি, প্লাস আপনি প্রসঙ্গটা তুলেছেন আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যানের দেশে ফেরা না ফেরা ব্যাপার নিয়ে, অর্থাৎ তিনি ফিরছেন না কেন ইত্যাদি ইত্যাদি। আমি আপনাকে বলি, আমাদের পার্টিতে অফকোর্স একটা আলোচনা আছে যে ম্যাডাম যদি একটু ইমপ্রুভ করেন
তাকে আবার বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। তাকে কি বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল না? হয়েছিল তো, হয়েছিল। তারপর তো তিনি একটা বেটার রেসপন্স করে তিনি আবার দেশেও ফিরলেন প্রায় 3 মাসের মতো তিনি তার ছেলে, পুত্রবধূ, নাতনিদের সাথে ছিলেন। আচ্ছা, এখন ওনার এখন যে অবস্থাটা, পরিবার থেকে কী বলা হচ্ছে, পার্টি থেকে কী বলা হচ্ছে, নিশ্চয়ই আপনারা সেটা খেয়াল করেছেন। সেটা হচ্ছে তারেক রহমান কালকেই চলে আসতে পারতেন, কিন্তু আমরা একটা ইমার্জেন্সি ব্যাকআপ রেখেছি। যদি ম্যাডামকে, যে আপনি আপনার নিউজে বলেছে না যে ওনার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে তারেক রহমানের ফিরে আসা অথবা বিলম্ব হওয়া, মানে ইমপ্লাইড ওয়েতে। তো যেখানে ম্যাডামের চিকিৎসা গ্রহণের একটা পর্যায়ে আছে দেশের বাইরে, হুইল সুপারভাইজ ইট? মি, আপনি, উনি? না, ওনার পরিবারের পক্ষ থেকেই তো করতে হবে ওনার চিকিৎসার তত্ত্বাবধানটা। পার্টি খুবই ভেরি মাচ অ্যাওয়ার, এবং ওনার পরিবার, পার্টিকুলার তারেক রহমান সাহেব অত্যন্ত অবগত আছেন। আমাকে একটু এটা শেষ করে আমরা বিরতির পর আবার আপনার কাছে আসব। আমি একটু শেষ করতে চাই। সেটা হচ্ছে কি, যদি ম্যাডাম কি ইমিডিয়েটলি যদি লন্ডনে নিয়ে যেতে হয়, সেটার জন্যই তারেক রহমান এবং তার ফ্যামিলি, মিসেস তারেক রহমান, ম্যাডামের নাতনি, তারা অপেক্ষা করছেন। যদি কেসটা যদি স্টেবল থাকে তাহলে উনি ইমিডিয়েটলি চলে আসবেন। ওকে, রাজাকি ভাই, আপনার কাছে একটা প্রশ্ন একটু করি। সেটা হচ্ছে যে খালেদা জিয়ার সুস্থতার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক দেখেন কিনা, এবং যে দাবিটি কেউ না কেউ করছে বর্তমান পরিস্থিতিতে তফসিল দেওয়ার উপযোগী নয় এরকম বলছে, সেটিকেও যৌক্তিক মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক। দেখেন, আমার ব্যক্তিগত ওপিনিয়ন এটা, কারণ আজকে মনে করেন বেগম খালেদা জিয়া যে ক্রিটিক্যাল একটা পজিশনে আছে, তাতে মোটামুটি 5-6 দিনে তো আমরা তেমন কোনো খবর পাচ্ছি না। যেগুলো পাচ্ছে এগুলো বিচ্ছিন্ন। আবার বলা হচ্ছে যে ওদিক থেকে বোধহয় ডাক্তার জাহিদ সাহেব একটা রেসপন্সিবল লোক, তার উপরে ডিপেন্ড করতে হবে। আর যদি মেডিকেল অথরিটি ডাইরেক্ট কিছু বলে, এটার উপরে আমাদের, তা না হয়তো গুজব ছড়ায় অনেকের জন্য, হয়তো গুজব ছড়া। কারণ শুনেন, আপনার মাথা যত বড়, আপনার কাউন্ট করে মানুষ তত বেশি। বিষয়গুলো ওইখানে, উনি সাধারণ মানুষ না, যেহেতু এটা হবেই, এরকম গুজব হবে। কিন্তু এই গুজবের সবচেয়ে খারাপ গুজব লাগছে একটা, সেটা তার দলের লোকে দিছে। বলছে যে ওনার মৃত্যুর পরে জিয়াউর রহমান সাহেবের জানাজায় যে লোক হয়েছে তার চেয়ে বেশি লোক হবে তার, খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া জানাজায়। এটা আমার কাছে খুব খারাপ লেগেছে। মানে আপনি জানাজার লোক দেখতেছেন, নাউজুবিল্লাহ, দেখেন না, এটা বাজে, ভেরি ব্যাড। আমরা তো ভাই মানুষ, বললামই তো, মানুষ সবাই মারা যাবো, আমরা কেউ থাকবো না। হ্যাঁ, মৃত্যুটা স্বাভাবিক, প্রাকৃতিক নিয়মে আমি আসছি, আবার প্রকৃতি আমাকে নিয়ে যাবে। সেই জন্য বলছি, তার সাথে যখন আমি এই জিনিসগুলো মিলাই, আপনার যেটা বললাম যে তারেক জিয়া সাহেবের ফেরত আসাটা পারিবারিক না, পাশাপাশি পলিটিক্স, সে পলিটিশিয়ান, রিপ্রেজেন্ট, সবচেয়ে বিগেস্ট পার্টি রিপ্রেজেন্ট করে, তো তার জন্য তার দলের রেসপন্সিবিলিটি থাকবে না? আপনি কিছুতেই বলতে পারেন না। এ দিয়ে বোঝা যাচ্ছে যে খালেদা জিয়ার অ্যাবসেন্সে, খালেদা ছিল সিম্বল অফ ইউনিটি, আমি আবারও বলছি। এবং খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী হন না, ইতিমধ্যে উনি একজন আপসীন নেত্রী নিজেকে প্রমাণ করছেন। উনি দেশের ভিতরে থেকে প্রমাণ করছেন যে উনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, দিবারাত্র 24 ঘন্টা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, চেতনা 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 না বইলে, কারণ চেতনাধারীরা চলে গেছে, আর উনি অত চেতনা বলেন নাই, উনি দেশে আছেন। এবং উনি বলছিলেন আমার দেশের বাইরে কোনো ঠিকানা নাই। মানে এই কথাগুলো আমার ভালো লাগছে, যে যেটা বলছেন সেটা করছেন। আমি বিএনপি রাজনীতি করি না, তারপরে যেটা সত্য সেটা আমি বলছি। সেক্ষেত্রে অ্যাবসেন্স অফ খালেদা জি, এই যে বেগম খালেদাদের পক্ষে যে সেন্টিমেন্ট বিএনপির লোকগুলোর, সেই সেন্টিমেন্টের কারণে ইউনিটিটা রয়েছে। আমি আবারও বলছি, ইউনিটিটা আছে। বেগম খালেদা যদি এক্সপায়ার করে যান আর তারিখ যদি না আসতে পারেন, আপনার এই শৃঙ্খলা থাকবে বলে আমার কাছে মনে হয় না। কারণ ওটা প্রমাণ করে স্টেটমেন্ট যে ওনার ফেরত আসাটা না আসাটা তার ব্যক্তির এবং পারিবারিক ব্যাপার। কিন্তু খালেদা জিয়া যখন অসুস্থ, তখন তো তারেক রহমান দীর্ঘদিন ধরে দেখছেনও। আরে ভাই, খালেদা জিয়া অসুস্থ দেখলাম তো, তিনি কোঅর্ডিনেশন করছেন, দেখছেন, সেটা তো উনি দেখছেন, তারেক জিয়া সাহেব দেখছেন। আমি সেটাই বলছি, সেটা নিয়ে তো আমার ডিবেট নাই। আগে যেরকম দেখছেন সেরকম এখনো দেখে গেলে দেখুন, আমি সেটা বলছি না। আমি বলছি যে অ্যাবসেন্স অফ খালেদা জিয়া কি হবে, আর খালেদা জিয়ার প্রতি পার্টির গুরুত্বটা কি। খালেদা জিয়া যখন অসুস্থ, বিদেশ যাইতে পারেন নাই, কোন বড় নেতা বিদেশে বছরে 2-3 বার যান নাই তার চিকিৎসার জন্য? ম্যাক্সিমাম গেছে। কোন আন্দোলনটা দেখেছি আমি? মুখে যতই চিৎকার করে বলি, এত বড় একটা দল, চিৎকার করে বলি আমি আন্দোলন করেছি, আন্দোলন করে, কেন নিতে পারলাম না? এটার দায়টা কার? ক্ষমতা এসে তারপরে যাবেন, সেটা তো ভিন্ন আসপেক্ট।
আমি আন্দোলন দেখিনি ব্যক্তির জন্য, ওনার জন্য যখন আমি আন্দোলন দেখিনি, গোটা দেশের জন্য, দেশবাসীর জন্য আপনি আন্দোলন কি করবেন? এবং আজকে এই নাজুক পরিস্থিতিতেও আপনি তখন বলতেছেন যে কেউ বলছে নির্বাচন কোনো অন্তরায় না, নির্বাচন হয়ে যাবে, নির্বাচনে কোনো বাধা না, উনি আসতে পারেন কি না পারেন পারিবারিক বিষয় না, এটা দলের রেসপন্সিবিলিটি নিতে হবে। এখন এটার ব্যর্থতা কেন? ব্যর্থতাটা হইলেই এই ধরনের পার্টি যারা করেন, যাদের পার্টিতে নেতৃত্বটা থাকে একক, এটা লুকোচুরির কিছু নাই, যে পার্টিতে নেতৃত্বগুলো থাকে একক, যেমন আওয়ামী লীগের নেত্রী এখন পর্যন্ত কাউকে একজন সভাপতি বানান নাই। There is no chance of return. আমরা একটু আগাই, আমাদের শেষের দিকে আছি। সেই জন্য আমি বলছি আজকে লিডারশিপও তৈরি হয় নাই। এই ধরনের পার্টি ক্ষেত্রে লিডার যিনি থাকেন টপ, তারপরে যত লোকের যত স্ট্যাটাস থাকুক সব ইকুয়াল তার কাছে। ফলে কি হয়েছে, এটার ভিতরে এখন একটা বিস্ফোরণের জায়গা আসছে। আজকে খালেদা জির অ্যাবসেন্সে যেটা হবে সেটা হলে এই জিনিসগুলো হতে পারে, কারণ এই পার্টির ইউনিটি থাকাটা খুবই কঠিন হবে। কারণ হুইল বি দ্য বস, এটা আপনার ধারণা, ধারণার কথাটা আমি বলছি। এবং ইতিমধ্যে আমাদের এই সমস্ত বক্তব্যটা আমরা সেটা দেখতে পাচ্ছি। সুতরাং আমরা এখন চাই বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে যে কোনো মূল্যে তারেক জিয়া সাহেবের সংকটটা দূর করা এবং তাকে আনা, এবং গণতন্ত্রের নামে এত বড় একটা দল, জিয়ার আদর্শের দল এবং খালেদা জিয়ার আদর্শের যে দলটা, সেই দলটাকে ইউনিটি ইনট্যাক্ট রেখে দেশের দায়িত্বটা কিভাবে নিবে একটা নির্বাচনের মাধ্যমে, সেটা হতে পারে এই দলের জন্য এখন সবচেয়ে বড় চিন্তা বা সবচেয়ে বড় কাজ। অনেক ধন্যবাদ আবু হেনা রাজ্জাককে। আমরা রিপন ভাই একদম শেষ দিকেই চলে এসেছি। আপনার কাছে 2-3টা প্রশ্ন একবারেই করে দিই, আপনি উত্তর দেন আপনার মতো করে। সেটা হচ্ছে যে আসলেই এটা বিএনপির জন্য, তারেক রহমানের জন্য, খালেদা জিয়ার অসুস্থতা, তারেক রহমানের দেশে ফেরা, নেতাকর্মীদের উদ্বেগ উৎকণ্ঠা, এই সবগুলো কি একটু বিএনপির জন্য একটু চ্যালেঞ্জিং সময় হয়ে গেল কিনা? নির্বাচন পেছানোর জন্য দেখা যাচ্ছে যে আমরা নির্বাচন পেছানোর জন্য রিটও করা হয়েছে আজকে একটি, আবার এনসিপিও বলছে। সব মিলিয়ে কিভাবে দেখছেন? দেখেন, বাড়ির প্রধান ব্যক্তি যখন অসুস্থ থাকেন, রোগশয্যায় থাকেন, তখন তো পুরো পরিবারটাই বিষণ্ণ থাকেন। পুরো বিএনপি পরিবার বিষণ্ণ, পুরো জাতি বেদনা হতো, পুরো জাতি ভীষণ কষ্টের মধ্যে দিয়ে আছেন, তাদের মধ্যে উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে, সবই আছে। এটা তো বলার অপেক্ষা রাখেন, পুরো জাতি ফ্যাক্ট। এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আমি ধন্যবাদ জানাতে চাই, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশও করতে চাই অন বিহাফ অফ মাই পার্টি, যে সরকারিভাবে উপদেষ্টা পরিষদের সবাই ম্যাডামের আরোগ্য কামনা করে তারা প্রার্থনা করেছেন, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণাও দিয়েছেন। এবং আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হাসপাতালে দেখতেও গিয়েছেন। এক্স্যাক্টলি। সব কিছু আমি গুড জেস্টার হিসেবে দেখি। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র তো আজকে নতুন না, একটা এটাকে কেন্দ্র করে নতুন করে হচ্ছে কি না। ম্যাডামের শারীরিক অসুস্থতার অজুহাত দেখিয়ে যারা বলেন যে এটা পেছানো দরকার, পেছাতে হবে, ইয়েস, মানুষ ভারাক্রান্ত, মানুষ উৎকণ্ঠার মধ্যে আছে, সব ঠিক আছে, প্রার্থনারত মানুষ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি যে কথাটি বলছিলাম যে ম্যাডাম তো পুরো একটা ভালো নির্বাচনের জন্য তার সারা জীবনের সংগ্রাম করেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। সুতরাং ম্যাডাম যদি একটা চমৎকার নির্বাচন যদি শোনেন যে বাংলাদেশের মানুষ একটা চমৎকার নির্বাচন করে তাদের পছন্দের সরকারকে তারা বেছে নিয়েছেন, এর চেয়ে ভালো সুখবর কি হতে পারে? এর চেয়ে ভালো সুখবর, অন্য কোনো সুখবর বাংলাদেশের কাছে ইমিডিয়েট কিছু নেই। তো নির্বাচনটা খুব জরুরি। ইনফ্যাক্ট নির্বাচনটা আরও অনেক আগে হয়ে যাওয়া উচিত ছিল। আজকে যে জটিলতাগুলো, যে নির্বাচন না হওয়ার সংখ্যার কথা দেখেন, অথবা পিছিয়ে যাওয়ার যে সংখ্যার কথা বলেন, অনেকেই এই ধরনের প্রশ্ন করেন। এই প্রশ্নগুলো আসা শুরু হয়েছে তখনই যখন নির্বাচনটা অন্তর্বর্তীকালীন সরকার এটাকে ঠিক 6 মাসের পরে নিয়ে গেল। এটা 6 মাসের মধ্যেই শেষ করা উচিত ছিল। সারা পৃথিবীতে, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজে গণ অভ্যুত্থান তার উন্নত দেশে হয় না, এটা যুক্তরাষ্ট্রে হয় না, যুক্তরাজ্যে হয় না, ফ্রান্সে হয় না। ওখানে তো নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী 5 বছরের মেয়াদের মধ্যে 3 বারও প্রধানমন্ত্রীর মেয়াদ মানে 3 বারও প্রধানমন্ত্রীর পরিবর্তন হয়। সেখানে ওখানকার মানুষের জন্য এটা খুব উদ্বেগ উৎকণ্ঠার বিষয় থাকে। আগাম নির্বাচনও হয়, অনেক আগাম নির্বাচন হয়ে যায়। ইতালিতে তো আরও ঘন ঘন সরকারের পরিবর্তন ঘটে, ইতালির কথা বলি, ইউরোপে। তো সেখানে গণতন্ত্র আঘাতপ্রাপ্ত হয় না।
পরবর্তী ব্যক্তি প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন না? কানাডাতে অনেক জনপ্রিয় একজন প্রধানমন্ত্রী যিনি ছিলেন, হ্যাঁ, মিস্টার ট্রুডোর ছেলে, তো সে মানে ছেড়ে দিয়েছে, নতুন একজন প্রধানমন্ত্রী তার দলের তরফ থেকে হয়েছে না? এটা নিয়ে কি কানাডাকে খুব মানে কোনো হতাশা, কোনো রকম উৎকণ্ঠা এরকম কিছু আছে? নাই। যখন গণতন্ত্রটা ঠিক মতো কাজ করে না, বা গণতন্ত্রকে যখন আপনি ঠিক মতো কাজ করতে দেবেন না, নির্বাচনটাকে যখন আপনি ওটাকে একটা প্রহসনে পরিণত করবেন, তখন সমস্ত সংকটটা সেইখানে দাঁড়ায়। তো সুতরাং আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার নির্বাচন পিছিয়ে দেওয়ার এই আহ্বানটা আমি কোনো যৌক্তিক মনে করি না। ম্যাডামের প্রতি ভক্তি, সম্মান, তার রোগমুক্তির কামনার সাথে আপনার নির্বাচন পেছানোর কোনো ব্যাপার নেই। আরেকটা প্রশ্ন এক মিনিট একটু করি, সেটা হচ্ছে এই প্রসঙ্গটা আমরা শেষই করলাম, একটু 1 মিনিটেই উত্তর দেওয়ার চেষ্টা করেন ভাইয়া, শেষের দিকে আছি। সেটা হচ্ছে যে আজকেও আমরা দেখলাম, গত কয়েকদিন ধরে দেখলাম জামাত সহ 8 দল বিভিন্ন বিভাগীয় শহরে 5 দফা দাবিতে তারা সমাবেশ করছে, যুগপৎ আন্দোলনরত যে দলগুলো আছে তারা করছে তাদের দাবিতে, সেখানে কিন্তু পিআরের দাবি আছে, ইত্যাদি আছে। তো আপনি একটু বিএনপি কি এই অবস্থানে কি আছে এই অবস্থায়? আমি এই কথাটা বলতে চাই যে অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল তাদের কর্মসূচি, তাদের দফা, তাদের আদর্শ, উদ্দেশ্য, এগুলি নিয়ে তারা দে ক্যান গো টু পিপল, দে ক্যান মিট দ্য পিপল, ভোটার্স, করতে পারেন, সব ঠিক আছে। এটার জন্য আমি কোনো মানে ভিন্ন কিছু দেখি না। আমি যেটা দেখি সেটা হচ্ছে যে ডেমোক্রেটিক ট্রানজিশনটা পিসফুলি হওয়া উচিত, খুব সোজা কথা। এটাকে মানে এটা কোনোভাবে বাধাগ্রস্ত হোক, এইখানে যে সমস্ত ইন্টারন্যাশনাল প্লেয়ার্স অথবা রিজিওনাল প্লেয়ার কেউ মানে তারা তো স্বাভাবিকভাবেই বাংলাদেশ খুব শক্তিশালী হয়ে উঠুক, এটা তো তারা চাইবে না। এটা একজন বাংলাদেশী হিসেবে প্রতিটি বাংলাদেশী মাথায় থাকতে হবে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান রিপন এবং অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে কষ্ট করে রাত জেগে অনুষ্ঠান দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।